নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ট্রেন্ডিং বাংলা। বাংলাদেশ একটার পর একটা যেভাবে ভুল করে চলেছে, আগামীতে বাংলাদেশের একটা বড় অঘটন ঘটতে পারে এবং সেটা ভারতের দ্বারা যদি ঘটে, এতে অবাক হওয়ার কিছুই থাকবে না। ইতিহাস সম্পর্কে কি বলা হয় জানেন তো আপনারা? যে ইতিহাস নাকি নিজেকে বারবার করে পুনরাবৃত্তি করে, কিন্তু এখানে গল্পটা সম্পূর্ণ অন্যদিকে মোড় নিচ্ছে। সবাই হতবাক হয়ে যাচ্ছে। যে জায়গা থেকে বাংলাদেশের জন্ম হয়েছিল, জাস্ট একবার ভাবুন, যে জায়গা থেকে বাংলাদেশের জন্ম হয়েছিল, আজ ঠিক সেখান থেকেই, অর্থাৎ আমাদের উত্তর পূর্বাঞ্চল থেকে বাংলাদেশের বিরুদ্ধে এক প্রচন্ড বিরোধিতার ঝড় উঠেছে। আর এটা শুধু রাজ্যের ব্যাপার নয়, আসাম বলুন, ত্রিপুরা, মণিপুর থেকে শুরু করে বঙ্গ পর্যন্ত সর্বত্র মানুষ রাস্তায় নেমে পড়ছে। আর এর মধ্যে মূল যেটা বিষয়, এই প্রতিবাদে শুধু হিন্দু সংগঠন নয়, আদিবাসী সম্প্রদায়, খ্রিস্টান সংগঠন এবং এমনকি মুসলিম গোষ্ঠীও যোগ দিচ্ছে, যারা অবৈধ অনুপ্রবেশে ক্ষতিগ্রস্ত। এই ঐক্য দেখিয়ে দিচ্ছে যে বিষয়টা ধর্মের নয়, বরং জাতীয় নিরাপত্তার। এখন প্রশ্ন উঠছে, তাহলে এটাকে শুধু প্রতিবাদ, নাকি ভূমানচিত্র বদলানোর একটা প্রাথমিক প্রস্তুতি? চলুন প্রথমে আপনাদেরকে নিয়ে যাই আসামের দক্ষিণাঞ্চল বারাক ভ্যালিতে। 21শে ডিসেম্বর এখান থেকে যে ছবিগুলো এসছে, তা দেখিয়ে দিচ্ছে যে মানুষের রাগ কোন জায়গায় পৌঁছে গেছে। বিশেষ কথা হলো, বারাক ভ্যালিতে বাংলাভাষীর সংখ্যাগরিষ্ঠ, যাদের একসময় বাংলাদেশের কাছাকাছি মনে করা হতো, কিন্তু এখন তারা এই সবচেয়ে বেশি ক্ষুব্ধ এবং রাগান্বিত, কারণ তারা দেখেছে কিভাবে অবৈধ অনুপ্রবেশকারীরা তাদের জমি দখল করে নিচ্ছে। বাংলাদেশ শুধুমাত্র ভারতের ক্ষতি করছে না, ষড়যন্ত্র করছে আরো বড় কিছু, এমনটাই অনেকে মনে করছে। দেখুন, এই ভিডিওতে আমরা বিস্তারিত বুঝে নেব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন, আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তার আগে বলতে চাই, যদি আপনি চান যে আমাদের এই ভিডিও ভারতের হয়ে কণ্ঠস্বর সব জায়গায় পৌঁছে যাক, আমাদের চ্যানেলটা আত্মনির্ভর হোক, আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন। বন্ধুরা, সেখানকার স্থানীয় সাংসদ এবং বিধায়কদের কথায় গত 5 বছরে ব্যারাক ভ্যালির জনসংখ্যা তত্ত্বে ভয়ানক পরিবর্তন এসেছে। কিছু এলাকায় মূল বাসিন্দারা সংখ্যালঘু হয়ে যাচ্ছেন। এখানেই শুধু গল্পটা শেষ নয়, এর পেছনে আরো অনেক গল্প রয়েছে। একই দিনে শিলিগুড়িতে বাঙালি হিন্দু মহামঞ্চ এক বিশাল মিছিল বের করেছে। তাদের দাবি একদম স্পষ্ট, সরকার এবং সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝুন, শিলিগুড়ি ভারতের সবচেয়ে সংবেদনশীল এলাকা, যেখান দিয়ে পুরো উত্তর ভারত যুক্ত। যদি এই করিডর কোনোভাবে কেটে যায়, তাহলে ভারতের 7টা রাজ্য মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ঠিক এই দুর্বল বিন্দুকে লক্ষ্য করে চেষ্টা করে চলেছে। এটা ভারতীয় গোয়েন্দা রিপোর্টে স্পষ্টভাবে উঠে এসছে। প্রশ্ন, তারা কি সফল হতে পারবে? জীবনেও কোনোদিন পারবে না। যদিও এই আন্দোলনের ভিত্তি করেছিল 19শে ডিসেম্বর ত্রিপুরাতে, তখন ত্রিপুরা মোথা পার্টি এবং ইউথ ত্রিপুরা ফেডারেশন দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে জোরালো ধর্ণা দিয়েছিল। ত্রিপুরার কথা আরো সংবেদনশীল, কারণ এলাকার 85% সীমান্ত বাংলাদেশের সঙ্গে লাগোয়া। স্থানীয় আদিবাসী নেতাদের কথায়, বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা এবং অবৈধ অনুপ্রবেশকারীরা তাদের জঙ্গল, জমি সব দখল করে নিচ্ছে। পুলিশ রেকর্ড অনুযায়ী ত্রিপুরায় গত 3 বছরে 500-র বেশি জাল আধার কার্ড এবং ভোটার আইডি ধরা পড়েছে। সংখ্যাটা বাড়তেও পারে। শিলচর, বারাক ভ্যালি এবং ত্রিপুরা এসব এলাকা বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। এখানকার মানুষ বলছেন, প্রতি রাত্রে সীমান্ত পার হয়ে গুলির আওয়াজ আসছে। বিএসএফ এবং বাংলাদেশের বিজিবির মধ্যে সংঘর্ষ হয়েই চলেছে। আর এখন এই ইস্যু শুধু উত্তর পূর্বে সীমাবদ্ধ নেই, এই আগুন রাজধানী দিল্লি, কাশী পর্যন্ত পৌঁছে গেছে। বারাণসী থেকেও খবর আসছে যে সেখানেও আওয়াজ উঠছে। বারাণসীর সন্ত সমাজও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে। অনেক ধর্মীয় নেতা বলছেন, 1971 সালে ভারত বাংলাদেশ তৈরি করেছিল হিন্দুদের বাঁচানোর জন্য, কিন্তু আজ সেখানে হিন্দুদের নিশ্চিহ্ন করা হচ্ছে। তাহলে কি আমাদের বলিদান বৃথা গেল?
আমরা যে লড়াই করেছিলাম পাকিস্তানের বিরুদ্ধে, আলাদা দেশ গঠন করে দিয়েছিলাম বাংলাদেশ, আমাদের সেই বলিদান তাহলে সত্যিই কি বৃথা যাবে? কিন্তু আসল ঝড় তো সোশ্যাল মিডিয়ায় বইছে, যেখানে অপারেশন ম্যাপ কারেকশনের তুমুল আলোচনাও চলছে। সেখানে এমন মানচিত্র ভাইরাল হচ্ছে যাতে বাংলাদেশের সীমানা বদলানোর কথা বলা হচ্ছে। আর এগুলো শুধু আবেগের কথা নয়, কিছু কৌশলগত বিশেষজ্ঞ এবং অবসরপ্রাপ্ত সেনা অফিসারও এই নিয়ে বিস্তারিত লিখছেন। দেখুন, বাংলাদেশের কিছু লোক, মৌলবাদী লোক, তারা এমন ব্যাপারটাকে নিয়ে যাচ্ছে, ভারত আর কতদিন চুপচাপ থাকবে? অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিডি বক্সি তার লেখায় বলেছেন, যদি বাংলাদেশ ভারতের বিরুদ্ধে চীন এবং পাকিস্তানের সঙ্গে হয়ে যায়, তাহলে ভারতকে কৌশলগতভাবে ভাবতে হবে। তিনি পরামর্শ দিয়েছেন যে রংপুর ডিভিশনকে আলাদা করে ভারত শিলিগুড়ি করিডোরকে 150 কিমি চওড়া করতে পারে। এতে ভারতের সবচেয়ে বড় কৌশলগত দুর্বলতা পুরোপুরি কেটে যাবে। এটাই হওয়া উচিত। আকর্ষণীয় বিষয় হচ্ছে, বাংলাদেশের কিছু বুদ্ধিজীবীও স্বীকার করছেন যে যদি ইসলামিক কঠোরতা বাড়তে থাকে, তাহলে দেশটা ভেঙে যেতে পারে। এই দেশের ভবিষ্যতে কোনো অস্তিত্ব থাকবে না, অর্থনৈতিক উন্নয়ন থেমে যাবে, অস্থিরতা বাড়বে দেশের মধ্যে। প্রাক্তন বাংলাদেশি রাষ্ট্রদূত হুমায়ুন কবির এক সাক্ষাৎকারে বলেছিলেন যে চট্টগ্রাম এবং সিলেটের মতো এলাকা কখনো বঙ্গের অংশ ছিল না, সেগুলো আলাদা পরিচয় রাখে। ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন অ্যাডমিরাল অরুণ প্রকাশ এক সেমিনারে বলেছেন যে যদি বাংলাদেশ চীনকে চট্টগ্রাম বন্দর দেয়, তাহলে ভারতকে বঙ্গোপসাগরে নৌপ্রভুত্বের জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে। ভারত কোনোভাবেই চুপচাপ থাকবে না। যদিও এগুলো এখনো সোশ্যাল মিডিয়ায় আলোচনা এবং আসল সিদ্ধান্ত সরকার আর সেনাবাহিনী নেবে, কিন্তু এটা দেখা যাচ্ছে যে জনগণের রাগ কতটা তীব্র হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশকে তো আমরা ভারতের বাসিন্দারা ধুয়ে দিচ্ছে, সেটাই স্বাভাবিক। 1971 সালের কথা মনে করুন, যখন ভারত চেয়েছিল, তখন বিশ্ব মানচিত্রে একটা নতুন দেশ বাংলাদেশের জন্ম হয়েছিল। তখন আমাদের কাছে না পারমাণবিক বোমা ছিল, না রাফায়েল ছিল, না ব্রহ্মস ছিল। তবু আমরা ইতিহাস রচনা করেছিলাম। 1971 যুদ্ধে ভারত 93,000 পাকিস্তানি সেনাকে আত্মসমর্পণে বাধ্য করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আত্মসমর্পণ। মাত্র 13 দিনে যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। সেই ইতিহাসটাকে আপনারা একবার স্মরণ করুন, একবার বাংলাদেশ স্মরণ করুন, তাহলেই তারা ভারতের শক্তি সম্পর্কে পরিচয় পেয়ে যাবে। আজ ভারতের কাছে পারমাণবিক অস্ত্র আছে, রাফায়েল যুদ্ধ বিমান আছে, ব্রহ্মস মিসাইল আছে, S-400 মতো বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা আছে। তাহলে প্রশ্ন উঠছে, আজকের শক্তিশালী ভারত কি বিশ্বকে একটা নতুন বার্তা দিতে পারে? আর কি আমাদের রাশিয়া ইউক্রেনের মতো কঠোরতা দেখাতে হবে? রাশিয়া 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়াকে নিজের সঙ্গে যুক্ত করে নিয়েছে এবং আজও নিয়ন্ত্রণে রেখে দিয়েছে। যদিও তার জন্য ভারী মূল্য চুকাতে হয়েছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক বিচ্ছিন্নতা, কিন্তু রাশিয়া নিজের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ করে দেখেছে। ভারত কি পারবে? এই প্রশ্ন অনেকে তুলছেন। তার জন্য ওয়েট অ্যান্ড ওয়াচ, একটু ধৈর্য ধরতে হবে। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশের অবনতিশীল পরিস্থিতি। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী আগস্ট 2024-এ শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে 2000 বেশি হিন্দু পরিবারের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, 200 বেশি মন্দির ভাঙা হয়েছে, ইস্কনের পুরোহিত চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র হিন্দুদের অধিকার কথা বলার জন্য। এমনটাই খবর। এখন আবেগ ছেড়ে যদি যুক্তির কথা বলি, শিলচর এবং বারাকভ্যালিতে যে প্রতিবাদ হচ্ছে, তাদের আসল দাবিটা কি? বিজেপি যুব মোর্চার কর্মীরা যাদের বাংলাদেশে হিংসা ছড়াচ্ছে, তাদের পুতুল পোড়ানো হয়েছে। প্রতিবাদকারীদের দুটো প্রধান দাবি, এই দাবিগুলো নিয়ে ভাবতে হবে। প্রথম হচ্ছে আন্তর্জাতিক আইনি কার্যক্রম, অর্থাৎ বাংলাদেশে হিংসা ছড়ানোদের যারা ছড়ানোদের বিরুদ্ধে আইসিসিতে মামলা চালানো। আর 2 নম্বর হচ্ছে কূটনৈতিক হস্তক্ষেপ। কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোকে বিবৃতি দেওয়ার বদলে কঠোর পদক্ষেপ নিতে হবে। মানুষ অনেক কিছু বলবে, কিন্তু সেগুলো বাস্তবে রূপ দেওয়া সবসময় সম্ভব হয় না। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি বলেছেন যে বাংলাদেশে যা ঘটেছে সেটা চিন্তাজনক এবং ভারত এটাকে গুরুত্ব সহকারে নিচ্ছে। প্রথমেই আপনাদেরকে মনে করিয়ে দিই, ভারত খুব বেশি দিন চুপচাপ থাকবে বলে অন্তত আর মনে করা যাচ্ছে না। ত্রিপুরার প্রতিবাদকারীরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তুলেছেন
ভারত বাংলাদেশ সীমান্ত 4096 কিমি লম্বা, কিন্তু এখনও মাত্র 80 থেকে 92% জায়গায় ফেন্সিং হয়েছে। বাকি 700 থেকে 800 কিমি খোলা, যেখান থেকে প্রতিদিন অনুপ্রবেশ ঘটছে। বিএসএফ এর তথ্য অনুযায়ী 2023 সালে 1200-র বেশি অনুপ্রবেশকারীরা ধরা পড়েছে, কিন্তু আসল সংখ্যা এর অনেক গুণ বেশি হতে পারে। ইতিহাস আমাদের ভুল সংশোধনের সুযোগ দেয়। 1947 সালে আমাদের নেতাদের সামনে বিকল্প ছিল, কিন্তু কিছু এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যার খেসারত আজও ভুগতে হচ্ছে। সর্দার প্যাটেল চেয়েছিলেন পুরো বঙ্গ এবং পুরো পাঞ্জাব ভারতে থাকুক, কিন্তু নেহরু এবং মাউন্ট ব্যাটেনের তাড়াহুড়োয় বিভাজন হয়ে গেল। বিভাজনের পর দুটো ইসলামিক দেশ তৈরি হলো, প্রথমে পাকিস্তান, তারপর বাংলাদেশ। নরেন্দ্র মোদীর সরকারের কাছে সেই সুযোগ আছে যাতে আমরা সেই ভুলগুলো সংশোধন করতে পারি। মোদী সরকার আগেও সাহসী সিদ্ধান্ত নিয়েছে, যেমন ধারা 370 তুলে দেওয়া হয়েছে, সি আনা হয়েছে, সার্জিক্যাল স্ট্রাইক এবং বালাকোট এয়ার স্ট্রাইক, আর অপারেশন সিঁদুর তো সবাই জানেন কেমন বিখ্যাত হয়ে রয়েছে। শিলিগুড়ি থেকে দিল্লি পর্যন্ত ওঠা আওয়াজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক রাজনীতিতে একটা কথা আছে, যখন রাজনীতিবিদদের হাত থেকে পরিস্থিতি ফসকে যায় তখন সেনাপ্রধানদের ফোন বাজতে থাকে। আর আজ দক্ষিণ এশিয়ায় ঠিক তাই হচ্ছে। বাংলাদেশ যদি কারো ইন্ধনের নিচে থাকে তাদের নাচ একদিন ঠিক থেমে যাবে। ভারত যদি হস্তক্ষেপ করে এবং কঠোরভাবে পদক্ষেপ নিতে চায়, বাংলাদেশের গুরুতর রাজনৈতিক এবং নিরাপত্তা অস্থিরতার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ খবর এসছে। ভারত এবং বাংলাদেশের সেনাপ্রধানদের মধ্যে সরাসরি যোগাযোগ হয়েছে। বাংলাদেশি সেনাপ্রধান নিজে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদীকে ফোন করেছেন। এটা কিন্তু সাধারণ ব্যাপার নয়, কারণ সাধারণত এমন যোগাযোগ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে হয়। আসলে বাংলাদেশি সেনাবাহিনী নিজেই পরিস্থিতি নিয়ে চিন্তিত। তাদের জানা আছে যে মোহাম্মদ ইউনূসের সরকার দুর্বল এবং কট্টরপন্থী শক্তি ক্রমাগত শক্তিশালী হচ্ছে। এই কারণে বাংলাদেশি সেনাবাহিনী ভারতের সঙ্গে সংঘর্ষ চায় না, লড়াই কেউই চায় না, কিন্তু বাংলাদেশের কিছু পরিস্থিতি উত্তপ্ত করে দিচ্ছে ভারতকে। মিডিয়া সূত্র অনুযায়ী দুই দেশের সেনাবাহিনীর মধ্যে একটা ডাইরেক্ট হটলাইনও সক্রিয় করা হয়েছে, যা 1971 পর এটা প্রথমবার হলো। বাংলাদেশি সেনাপ্রধান ভারতকে আশ্বাস দিয়েছেন যে ঢাকায় ভারতীয় হাই কমিশন এবং ভারতীয় নাগরিকরা সম্পূর্ণ নিরাপদ। এই আশ্বাস এমনি এমনি দেওয়া হয়নি, কারণ ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো কিছু কট্টরপন্থী সংগঠনের দ্বারা ভারতীয় দূতাবাসে হামলার ষড়যন্ত্রের তথ্য পেয়েছিল। এরপর ভারতও স্পষ্ট এবং কঠোর বার্তা দিয়েছে। খবর আছে যে ভারত তার 17 মাউন্টেন স্ট্রাইক কর্পসকে বাংলাদেশ সীমান্তের কাছে মোতায়েন করেছে। এই কর্পস 500-র বেশি জওয়ান, আর্টিলারি, ট্যাঙ্ক এবং হেলিকপ্টার গানশিপ দিয়ে সাজানো আছে। সঙ্গে পূর্ব কমান্ডে রাফায়েল যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে এবং ভারতীয় নৌবাহিনী বঙ্গোপসাগরে জোরদার নজরদারি করছে। তাহলে বাংলাদেশ যাবে কোন দিকে? তারা কাদের ইন্ধনে নাচছে? ভারত সত্যিই যদি শক্তি প্রয়োগ করে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অস্তিত্ব থাকবে? সন্দেহ রয়েছে। একজন প্রাক্তন বাংলাদেশি সেনা অফিসার নাম প্রকাশ না করে স্বীকার করেছেন যে ভারতের সঙ্গে সংঘর্ষ তাদের সেনাবাহিনীর জন্য আত্মঘাতী হবে। তাদের কাছে না আধুনিক অস্ত্র আছে, না তেমন প্রশিক্ষণ, এটা আপনাকে মানতেই হবে। আকর্ষণীয় বিষয় হচ্ছে আমেরিকা যে আগে ইউনূস সরকারকে সমর্থন করেছিল, এখন সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। আসলে প্রথম হয়তো সবাই সাপোর্ট করবে, কিন্তু শেষ পর্যন্ত তারা থাকতে পারবে কি? এটাই সব থেকে বড় প্রশ্ন। আজ সবচেয়ে বড় প্রশ্ন যে বাংলাদেশকে ভারত 1971 সালে 383 জওয়ানের শহীদত্ব দিয়ে স্বাধীনতা দিয়েছিল, যদি সেই দেশ চীন এবং পাকিস্তানের প্রভাবে ভারতের জন্য হুমকি হয়ে ওঠে, তাহলে ভারত কি চুপচাপ থাকবে নাকি থাকা সম্ভব? কোনোদিন সম্ভব নয়। ভারত তার নিজের আভিজাত্য ঠিক দেখাবে। ভারত আর 1971 ভারত নয়। আজ ভারত G20 এবং ব্রিক্সের অংশ, $3.7 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি। তাই প্রশ্নটা এখন আর এটা নয় যে ভারত কি করতে পারে, বরং এটা যে ভারত কতদূর যাওয়ার সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ এখনো ভুল করছে। বাংলাদেশ যাদের ইন্ধনে নাচছে, হয়তো ভবিষ্যতে ভারতের শক্তিতে আতঙ্কিত হয়ে তারাই হয়তো বাংলাদেশের পাশে আর থাকবে না।
আবার মনে করিয়ে দিই, ভারতের জন্যই আজকে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। তা নয়তো ইতিহাসের পাতা তাদের বিরুদ্ধে সাক্ষী দিত না। নতুন করে আবার যদি পুনরাবৃত্তি ঘটে, যুদ্ধ যদি লাগে, এবার হয়তো তাদের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠে পড়বে। অর্থাৎ ভারত তৈরি করে দিয়েছিল বাংলাদেশ, হয়তো ভারতের হাতেই তাদের ধ্বংসের ইতিহাস লেখা হতে পারে।